এটা দেখছো, এটা আমার বার্থ চার্ট। ঠিক আছে, এটা এখানে আমার ডেট ফিটগুলো রয়েছে, যার জন্য আমি চাপা দিয়ে রাখলাম। এটা হচ্ছে আমার বার্থ চার্ট। এখানে আমার নাম দেখতে পাবে, এই যে মুনমুন ভট্টাচার্য। হ্যালো বন্ধুরা, আমি মুন। আর আজকের ভিডিওতে আমি সেভাবে রোজ ভিডিওতে যেভাবে ইন্ট্রোগুলো দিয়ে থাকি, আজকের ভিডিওতে আমি সেরকম কোনো ইন্ট্রো দিচ্ছি না। কেন দিচ্ছি না? হ্যাঁ, আমার মেয়েরা ভালো আছে, তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে। শরীর আমারও ভালো আছে, বাট মন ভালো নেই। মনটা আজকে নয়, বেশ কিছু দিন ধরেই, বলতে পারো গত সপ্তাহ থেকেই মনটা ভালো নেই। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছি ভেতর থেকে। তাও মুখ বুজে সংসারের কাজ, নিজের কাজ সব কিছুই করছি। আজকে ভিডিওটাতে আমি অনেক কিছু তোমাদেরকে বলবো। আমি জানি না এই ভিডিওটা কজন দেখবে, কারণ কন্ট্রোভার্সি, গালিগালাজ ছাড়া ভিডিও কেউ দেখে না, কেউ দেখতে চায় না। কিন্তু আজকের ভিডিওটা যারা দেখবে তারা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝবে। আমার জন্য নয়, আমার মতন সমাজে যারা আছে, আমার মতন কপাল নিয়ে সমাজে যারা আছে, তাদের সম্পর্কেও তোমাদের কিছু ধারণা হবে। আমরা মানুষ যখন জন্মাই, আমরা আমাদের সাথে আমাদের ভাগ্যটাকে, ওই 6 দিনের দিন যে আমাদের 6 ষষ্ঠীতে যে ভাগ্য লেখা হয়, আমরা সেটা নিয়েই জন্মাই। আর সেই লেখনী নিয়েই আমাদেরকে সারা জীবনটা পার করতে হয়। অনেক কথাবাচকরা আছেন যারা বলেন যে নিজের কর্মফলে নিজের ভাগ্য পরিবর্তন করা যায়। হ্যাঁ, নিজের কর্মফলে, কর্ম বলে নিজের ভাগ্য পরিবর্তন করা যায়। কিছু ক্ষেত্রে হয়তো আমিও করেছি, কিন্তু সবটা পাল্টে ফেলা যায় না। যদি সবটাই পাল্টে ফেলা যেত, তাহলে আমরা যে রামায়ণ মহাভারতে যেই সমস্তগুলো গল্পগুলো জানি, হিস্ট্রিগুলো জানি, সেগুলোও তো পাল্টে ফেলা যেত, তাই না? তো সব কিছু সেভাবে পাল্টে ফেলা যায় না। হ্যাঁ, অনেক খারাপ যেটা হওয়ার, সেটাকে কিছু হয়তো মেকআপ দেওয়া যায়, পুরোটাকে ঠিক করা যায় না। যেমন আমরা দেখতে খারাপ হলে ওপর থেকে মেকআপ করে সেই দেখতে খারাপটাকে কিছুক্ষণের জন্য মেকআপ দিয়ে রাখি, কিন্তু সেই মেকআপটা ধুয়ে ফেলার পরেই খারাপ দেখতেটা আবার বেরিয়ে আসে। যার যা মুখে দাগ আছে, যা যা প্রবলেম আছে, সব বেরিয়ে আসে। তো সেরকমই আজকে আমি আমার ভাগ্য নিয়েই বলবো। আমার কপাল। অনেক কথা শুনলাম, বুঝলে। পর লোক যা বলছিল, যা কিছু বলেছিল, কোনো কিছুতেই দুঃখ, খারাপ লাগা, চশমা পরে ভিডিও করতে পারছি না, ছিল না। সব কিছু মনে হচ্ছিল যে ঠিক আছে, বলছে বলুক, বাইরের লোক বলছে বলুক, বাইরের লোক। কিন্তু যখন নিজের আপনজন, নিজের রক্তের কেউ, তারা যখন এই ধরনের কথা বলে, মন থেকে না সত্যি মেনে নেওয়া যায় না। এই যে এটা দেখছো, এটা আমার বার্থ চার্ট। ঠিক আছে, এটা এখানে আমার ডেট ফিটগুলো রয়েছে, যার জন্য আমি চাপা দিয়ে রাখলাম। এটা হচ্ছে আমার বার্থ চার্ট। এখানে আমার নাম দেখতে পাবে, এই যে মুনমুন ভট্টাচার্য। ঠিক আছে, এটা হচ্ছে আমার বার্থ চার্ট, যেটা আগে করা ছিল না, ভেরি রিসেন্ট। অমিত মারা যাওয়ার পরেই করা হয়েছে। আর শুধু আমার নয়, আমার মেয়েদের, আমার বাপের বাড়ির ফ্যামিলির প্রত্যেকের, মানে আমার দাদা, ভাই, সকলের করা হয়েছে। মানুষের জীবনে যখন খারাপ কিছু ঘটে যায়, তখনই তো মানুষ আতঙ্কিত হয়, ভয় পায় যে কেন হলো, কী জন্য হলো। তখনই আমরা এই সব দিকে ঝুঁকে পড়ি, তাই না? যখন আমাদের জীবনে খুব খারাপ কিছু হয়, তখনই আমরা কিন্তু এইসব দিকে ঝুঁকে পড়ি। অনেক রাত্রি হয়েছে, প্রায় 11:30 বাজে, শনিবার। আজকে একটা ভিডিও দিয়েছি, কিছু ভালো লাগছিল না। ওই ভিডিওটাও আমি সেরকমভাবে করতে পারিনি, অনেক কিছু বলার ছিল ভিডিওটাতে, সেরকম কিছু আমি বলতে পারিনি, কারণ খেয়েই হারিয়ে ফেলছি। ওই যে মনটা ভালো নেই, ভেঙে টুকরো টুকরো হয়ে রয়েছি, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছি আমি ভেতর থেকে, তাই জন্য। তো এই বার্থ চার্টটা করা হয়, যেটা বলছিলাম সেই প্রসঙ্গে। হ্যাঁ, আমার লাইভে অনেকেই জিজ্ঞেস করো এই স্টোনগুলো কেন পড়েছি, আমার হাতে যেগুলো এখানে পড়া আছে কেন পড়েছি, কী জন্য পড়েছি। এগুলো এই বার্থ চার্টটা দেখে এই অনুযায়ী পড়ানো হয়েছে।
ঠিক আছে। এই দেখবে এখানে সব লিখে দেওয়া আছে কি কি পড়তে হবে না পড়তে হবে, এই যে এখানে সব লিখে দিয়েছে। আমার যখন বিয়ে হয়, আমি বা আমার বাড়ির কেউই আমরা এই বিষয়টা জানতাম না, এই বিষয়টা এখন জানলাম। আর কোনো ছেলে বা কোনো মেয়ে যারা বিবাহযোগ্য, তাদের বাড়ির লোক যদি এই ধরনের বার্থ চার্ট বা কোষ্ঠী বিচার এগুলো যদি না করে, তাহলে তাদের কারোর পক্ষেই জানা সম্ভব না যে তার ভবিষ্যৎ জীবনে কি হতে চলেছে, বা সে কি কি ভাগ্য দুর্ভাগ্য ভাগ্য সব কিছু নিয়ে জন্মেছে, কখনোই জানা সম্ভব না। আমার পক্ষেও সেটা জানা ছিল না, জানা সম্ভবও ছিল না, জানা ছিলও না। ওটা ফোড়া বেরোচ্ছে ভেতরে। যাই হোক, তো এইটা করার পর আমি জানতে পারলাম যে বেশ কিছু খামতি আমার এই বার্থ চার্টেই রয়েছে, যেটা যদি আগে জানা যেত তাহলে সেটার হয়তো কিছু প্রতিকার করা যেত, করা হয়নি। এবার যা হবার যা ঘটার সেসব তো ঘটে গেছে। বাকি ভবিষ্যৎ জীবন যাতে মেয়েদের নিয়ে ভালোভাবে থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সেই জন্যই এটা করা, সেই জন্যই প্রতিকারগুলো নেওয়া। যার থেকে করা হয়েছে সে খুবই ভালো একজন অ্যাস্ট্রোলজার। হ্যাঁ, তার কোনো ইউটিউব চ্যানেল নেই, সে প্রাইভেটেই দেখেন তিনি। আমিও অনেককে সাজেস্ট করেছি, কারণ তার বলা কথাগুলো আমার লাইফের সাথে প্রচুর মিলেছে এবং তার সাজেশন অনুযায়ী চলে বর্তমানে একটু তো ভালো আছি। কিন্তু হ্যাঁ, এই ভালো যে একটু আছি না, এই ভালো থাকাটা পরলোক তো পরলোক, নিজের লোকেরও সহ্য হচ্ছে না আজকে। কেউ ভাবেনি যে আজকে এইভাবে অমিত চলে যাওয়ার পরে আমি দুটো মেয়েকে নিয়ে একা এভাবে সারভাইভ করতে পারবো, কারুর কোনো রকম হেল্প ছাড়া। খুব সত্যি কথা বলছি, আমার জীবনে আমার বাবা মা সবাই আছেন, একজন বন্ধুও আছে, কিন্তু বিশ্বাস করো, আমি আমার মেয়েদের দিব্যি করে বলছি, বাবা লোকনাথের দিব্যি করে বলছি, কারোর হেল্প ছাড়া কিন্তু আমি দুটো মেয়ে নিয়ে আজকে 1 বছর অতিক্রম করলাম, প্রায় 1.5 বছরের দিকে চলেছি, সারভাইভ করছি। 1 বছর 3-4 মাস হয়ে গেল, সে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 3 মাস হলো দুটো মেয়েকে নিয়ে আমি একা সারভাইভ করছি, কারোর কোনো হেল্প ছাড়া। তো এটা পরলোক যেমন আশা করেনি, নিজের লোকজনও আশা করেনি। তারাও ভেবেছিল আমি সবার দাঁড়ে দাঁড়ে যাব, সবার কাছে ঝিগিরি করব, আমার মেয়েরা তাদের 5 মাস খাটবে, তাদের কাছে দুটো খাবারের জন্য দুটো পোশাকের জন্য আমরা হয়তো হাত পেতে থাকবো, তাদের দয়া দাক্ষিণ্যের পাত্র হয়ে থাকবো, পাত্রী হয়ে থাকবো। আজকে যখন আমরা এরকম আছি, আমাদের এরকম থাকাটা আমার নিজের লোকজনেরই সহ্য হচ্ছে না, সত্যি সহ্য হচ্ছে না। যার জন্য তারা এই আচরণগুলো, সে এই আচরণগুলো আমার সাথে করেছে, করতে পেরেছে। এবার আসি মেইন কথায়। আমি যে মাঙ্গলিক, এটা তো আমি জেনে জন্মাইনি, বা আমি তো ভগবানকে বলিনি যে আমাকে এরকম একটা কিছু দাও। আর আমি তো জানতাম না যে এরকম একটা কিছু হওয়া মানে এটা সত্যিই ভালো না, এটা খারাপ। সেখানে এই রকম বিপদ আপদ কিছু হতে পারে, আমি জানতাম না। আজকে যখন আমি জানলাম, সর্বাগ্রে কিন্তু আমি আমার বাবা মাকে দোষারোপ করেছি। আজকে আমার ভাইয়ের বিয়ের জন্য আমার মা যেভাবে সমস্ত কিছু রাজজোটক, কোষ্ঠী বিচার, হ্যাঁ জোটক বিচার সমস্ত কিছু করছে, কাজ যদি আমার বেলায়ও করতো, ওই 1 সপ্তাহের কথাতে বিয়ে না দিলেই পারতো। 1 সপ্তাহের কথাতে কখনো বিয়ে হয় না, জানো তো। সেই মেয়েটাকে জলে ফেলে দেওয়া হয়, সেই মেয়েটাকে জলে ফেলে দেওয়া হয় 1 সপ্তাহের কথাতে বিয়ে দিয়ে দেওয়া। যাই হোক, আমার কপালে ছিল, হয়ে গেছে, আমি তো কোনো কিছু জেচে করিনি। এবার অনেকেই বলবে যে 1 সপ্তাহের কথাতে কেন বিয়ে হয়েছে। 1 সপ্তাহের কথাতে এই জন্যই বিয়ে হয়েছে কারণ আমার শ্বশুর খুব অসুস্থ ছিলেন। আমরা দেখতাম বিয়ের আগে, মানে যে কদিন উনি আমার বাড়িতে গেছেন,
উনি অসুস্থ, ওনাকে হসপিটালাইজড হতে হতো, হসপিটালে উনি অ্যাডমিট থাকতেন, আবার বাড়িতে আসতেন। তো উনি বাবাকে বারবার বলতেন, তুমি হয়তো পরে বিয়ে দেবে, কিন্তু আমি দেখে যেতে পারবো না। তো তুমি যখন আমার ছেলের সাথে বিয়ে দেবেই মনস্থ করেছো, তাহলে তুমি বিয়ে দিয়ে দাও, আমি যাতে দেখে যেতে পারি। এই জন্যই 1 সপ্তাহের কথাতে বিয়ে হয়। আর আমার শ্বশুরের লিভার ক্যান্সার ছিল, হাই সুগার ছিল, তার সাথে লিভারে ক্যান্সার ছিল তার। এবার বলো, আর সেটা লাস্ট স্টেজ ছিল। আমি তো জেনে আসিনি, আমি তো জানতাম না। যেদিন শ্বশুরমশাই মারা যান সেদিন ওনার বায়োপসি রিপোর্ট বেরোয়, সেটা আনতে আমি গিয়েছিলাম। ঠিক আছে, ওনার বায়োপসি রিপোর্টটা, তাতে জানতে পারা যায় যে ওনার লিভার ক্যান্সার ছিল। আমি তো দূরস্থান, তার ঘরে 2 ছেলে, তার স্ত্রী, কেউই জানতো না। ঠিক আছে, কেউই জানতো না, কারণ এই টেস্টটা তার করা হয়েই ছিল না। তার সুগারের ট্রিটমেন্ট হতো, তার অন্যান্য শরীর যা সব খারাপ ছিল সেসবের ট্রিটমেন্ট হতো, হসপিটালাইজড হতে ওনাকে। কিন্তু ওনার যে এরকম একটা রোগ ছিল আমরা কেউ জানতে পারিনি। পরে যখন ডক্টর বায়োপসি করালেন আর বায়োপসি যেদিন রিপোর্ট আসলো সেদিন অলরেডি উনি এক্সপায়ার করে গেছেন। বায়োপসি রিপোর্ট আসে বিকেলবেলায়, মানে দেবে বলেছিল কেষ্টপুরের ওদিকে, আমি গিয়েছিলাম, আর উনি দুপুরবেলায় এক্সপায়ার করে যান। আমি তো জানতাম না। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন তিনি বেশি দিন বাঁচবেন না, তাই তিনি জোর করেছিলেন। তো তিনি মারা যান। আমি বিয়ে হয়ে এসে দেখি আমার শাশুড়িও অসুস্থ থাকেন, তার হাই প্রেশার, মাথা জ্বালা পোড়া করা, নানান রকম শারীরিক অসুস্থতা। তারপরে শ্বশুরমশাই চলে যাওয়ার পরে নানান রকম টানা পড়েন, কারণ এই পরিবার সেরকম আর্থিকভাবে সচ্ছল ছিল না। বলতে পারো আমার যখন বিয়ে হয় তখন এরা দেনার দায়ে তলিয়েছিল। যার জন্য আমাকে প্রচুর অশান্তি ভোগ করতে হয়। আমার বিয়ের গয়নাগাটি চাওয়া হয় এবং সেগুলো না দেওয়ার জন্য আমাকে প্রচুর অত্যাচারিত হতে হয়, অশান্তি ভোগ করতে হয়। বাদ দাও, সেগুলো আলাদা পার্ট। আজকে যেটা আমি বলতে বসেছি, এইভাবে দিন যায়। আমার শাশুড়ির ফার্স্ট স্ট্রোক হয়, সেরিব্রাল অ্যাটাক হয় আমার দেওরের বাড়িতে। সেখানে তিনি কিছুদিন থাকেন এবং তাকে 15-20 দিন বাদে আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, এবং সেখান থেকে বাকিটা লাইফ তিনি আমার কাছেই থেকে গেছেন। তিনি আর কোনোদিন দেওরের বাড়িতে যাননি থাকতে বা খেতে। তার মাঝখানে ওই হাই প্রেশারের জন্য স্ট্রোক অ্যাটাক হতো, ডক্টর দেখানো হতো, ট্রিটমেন্ট করা হতো। লাস্ট টাইম তিনি পাগল হয়ে গেলেন, সেটা হলেন 2018-তে, আর আমার শ্বশুরমশাই মারা যান 2006 সালে। তো এতগুলো বছর তিনি আমার এখানেই ছিলেন। আর 2018-তে উনি একদম পাগল হয়ে যান, দিয়ে আস্তে আস্তে ডিসেম্বরের 20 তারিখে উনি মারা যান। তার আগে 2017-তে অমিতের হার্ট অ্যাটাক হয়। 2টো আর্টারি ব্লকেজ ছিল, একটা পুরোপুরি ব্লকেজ ছিল, একটা 80% ব্লকেজ ছিল। 2টো আর্টারি ব্লকেজ ছিল। ডক্টর ওকে বারণ করেছিল স্মোক করতে, বাইরের খাবার খেতে, যেটাও কোনোদিন বন্ধ করতে পারেনি। 2020-তে যেটা 80% ব্লকেজ ছিল সেটা 100% ব্লক হয়ে আবার অ্যাটাক হলো রাতে 2টোর সময়। তাকে নিয়ে আমি হসপিটালে গেলাম, তার ট্রিটমেন্ট করলাম, তার স্টেইন বসালাম। তাকে নিয়ে যখন আসলাম 2020 সালে 1 সপ্তাহের মাথায় লকডাউন হয়ে গেল। দিন যাচ্ছিল। বহুবার বলেছি যে ডক্টরের কাছে চলো, চেক আপ করিয়ে আসি। না, তার বক্তব্য ছিল আমার কোনো প্রবলেম হচ্ছে না, যখন প্রবলেম হবে আমি নিজেই যাব, তোমাকে অত মাথা ব্যথা করতে হবে না, তোমাকে অত চিন্তা করতে হবে না। এটা ছিল তার বক্তব্য। দিন গেছে নানান রকমভাবে আমার বাড়ির লোকজন তাদের সুবিধার্থে ব্যবহার করা আমাদেরকে করেছে। কারণ একটা সময় যখন আমার বাড়িতে অশান্তি ছিল, ঝগড়াঝাটি ছিল, তখন তারা এসছিল আমাকে সাপোর্ট করতে না, মধ্যস্থতা করতে, যে হ্যাঁ সব দোষ আমার, এখন কি করবে, আমাকে বিয়ে দিয়ে দিয়েছে আর তো ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, তাই অশান্তি না করে মানিয়ে গুছিয়ে নিক। এটাই ছিল তাদের বক্তব্য, এর বাইরে কিচ্ছু না। তো যা কিছু হয়েছে তার জন্য কি আমি দায়ী ছিলাম? আমার বড় মেয়ে যখন হবে, আমি প্রেগনেন্ট, কি যে মার খেয়েছি, কতদিন যে না খেয়ে থেকেছি সেটা আমি জানি, আর জানেন আমার ভগবান। আর যারা অত্যাচারগুলো করেছিল তারা জানে, তারা এখন তাদের মধ্যে 2জন নেই। ঠিক আছে, তো
তো যাই হোক, আমি মাঙ্গলিক এটা তো আমি জানতাম না, মাঙ্গলিক হলে কি হয় না হয় এটাও তো আমি জানতাম না। আজকে এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরে আমরা আমরা মানুষরা সম্পর্কগুলোকে না, কিছু মানুষ এত মূল্য দিই, এত দাম দিই, আমরা ভুলে যাই যে সম্পর্ক যাই হোক দিন শেষে প্রত্যেকে মানুষ। জন্তু জানোয়ারের মধ্যেও যে ফিলিংস থাকে, যে ভাব থাকে, যে ভালোবাসা থাকে, মানুষের মধ্যে সেটা থাকে না। মানুষের স্বার্থে ঘা পড়লে মানুষ হিংস্র জানোয়ারের থেকেও অধম হয়ে যায়। ভাবতে খুব অবাক লাগে, আমার ভাই যখন ব্যবসা করতো, ভাইয়ের যখন অ্যাক্সিডেন্ট হয়, বা এই লকডাউনেও এদের জন্য আমি কী না করেছি, এদের জন্য আমি কী না করেছি। আজকে যদি সেগুলো বলতে বসি না, কতগুলো যে এপিসোড হয়ে যাবে, কতগুলো যে পর্ব হয়ে যাবে, মানে বলে বোঝাতে পারবো না। সেই সব কথা নয়, অন্য কোনো দিন যদি প্রয়োজন পড়ে তখন বলবো। কিন্তু আজকে যে জন্য বলতে বসেছি, এই চার্টটা নিয়ে আজকে যেহেতু বসেছি, আমি জানতাম না। আমি যদি জানতাম তাহলে হয়তো আমার জীবনটা আজকে এরকম হতো না। আজকে এত বড় কথা বলার আমাকে কারোর সাহস হতো না। বাইরের লোক বলছে আমার তাতে দুঃখ হয় না, খারাপ লাগলেও আমি খারাপ লাগাই না। কিন্তু নিজের রক্তের সম্পর্ক, নিজের ভাই, যাদের কোনোদিন ভাইফোঁটা দিয়েছি, যাদের কোনোদিন রাখি পরিয়েছি, যার অ্যাক্সিডেন্টের সময় দিনের পর দিন ঠাকুরের কাছে বসে প্রার্থনা করেছি যে দরকার তোমার যদি একটা জীবন লাগে তো সেটা আমাকে নিয়ে নাও, ওকে সুস্থ করে দাও। কারণ আমার মা ছেলে অন্তঃপ্রাণ, তার কাছে তার 2 ছেলে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আমি একটা যৌথ পরিবারে থেকেও দুধ ছাইয়ের মতন মানুষ হয়েছি, কারণ আমার মা মেয়ে পছন্দ করে না। তো হ্যাঁ, আমি আমার বাড়ির যে লোকনাথ বাবা দেখেছো না, তার কাছে বসে বসে কাঁদতাম, বলতাম তোমার যদি একটা জীবন চাই তো সেটা আমি কেন নয়, আমাকে নিয়ে নাও। আমাকে তো কেউ চায় না, আমাকে তো কেউ ভালোবাসে না। আমার স্বামীর শ্বশুর বাড়িতেও আমি অত্যাচারিত হই আমার বাড়ির জন্য, কারণ আমার বাড়ির লোকজনই আমার সাথে এরকম ব্যবহার করে। তো অন্য লোক তো করবেই, কিন্তু ওকে সুস্থ করে দাও। আমার মা নালে কি করবে, পাগল হয়ে যাবে সে, তার ছেলেদের যদি কিছু হয়। আজকে সেই ভাই যে গলি দিয়ে যাতায়াতের পথে 500 দে, 1000 দে, 2000 দে, 3000 দে চেয়েছে, আর এক কথায় তাকে টাকা বার করে দিয়েছি, নিজের জমানো টাকা বার করে দিয়েছি। আমি ঘরে রাখতাম 3-4 হাজার 5 হাজার টাকা মতন আমি রাখতাম আপদকালীনের জন্য, যেহেতু 2টো বাচ্চা নিয়ে সংসার আমার, তো আপদকালীনের জন্য আমাকে রাখতে হতো, আমি রাখতাম। সেখান থেকে তাকে দিতাম তার ব্যবসার জন্য। সেদিন সোমবার রাত্রে, এই সপ্তাহের সোমবার, আজকে তো শনিবার, তো এই সপ্তাহের শুরুর দিন সোমবার রাত্রে যখন ভাই বলল না, এখন আমার ওকে ভাই বলতেও না মুখে বাজছে, বিশ্বাস করো। তুই মাঙ্গলিক, তুই তো ডাইনি, তুই হালুম করে সবাইকে খেয়েছিস, হাও করে তুই সবাইকে খেয়েছিস। এরকম অ্যাক্টিং করে, এরকমভাবে দেখিয়ে যখন বলছিল, ভাবছিলাম মানুষ এরকমও হয়। এরা রক্তের সম্পর্ক, এরা যদি বলে বাইরের লোক কেন বলবে না, তারা তো এসব জানেই না। পরে যখন আমি মাকে জিজ্ঞেস করলাম যে আমি কি, এটা ও কি করে জানলো, প্রথমে মা কথা করলো যে এই অ্যাস্ট্রোলজার যেদিন এসেছিলেন সেদিন ভাই ছিল। আমি বললাম, আমার মেয়েরাও বললো যে না সেদিনও বাড়িতে ছিল না, সেদিন কে বাড়িতে ছিল, কাদের সামনে কথাগুলো হয়েছিল সেটা বললাম। পরে প্রেশার দেওয়াতে তখন বেরোলো যে ভাইয়ের জন্য যেহেতু মেয়ে দেখা হচ্ছে, তো সেই সব মেয়েরা যদি এরকম হয় তাহলে সেই মেয়ের সাথে বিয়ে দেওয়া যাবে না, কারণ এরকম হলে এরকম হয়। সেক্ষেত্রে মা আমার উদাহরণ দিয়েছে যে আমি মাঙ্গলিক, তাই জন্য আমার এরকম হয়েছে। আমি মাকে এটা বললাম যে ওর কপালে একটা মাঙ্গলিক মেয়েও না জোটা ভালো, কারণ যেই ছেলে
তার দিদিকে, তার থেকে 5 বছরের বড়, 1-2 বছর নয়, 5-6 বছরের বড় দিদিকে এভাবে বলতে পারে, সে তার বউকে সম্মান করবে কখনো? কখনো করবে? আমি তো চাই না একটা মেয়ে হয়ে একটা মেয়ের কপাল এভাবে পড়ুক, আমি সত্যিই চাই না। এগুলো আমাকে ভগবান দিয়েছেন, আমি যেচে নেইনি। ভগবান আমাকে আমার কপালে যা লিখে পাঠিয়েছেন, আমাকে সেগুলো নিয়েই আমার জীবনটা কাটাতে হবে। আমি এগুলো স্বেচ্ছায় আনিনি, যেচে আনিনি যে আমাকে এগুলো দাও। মেবি আমার কোনো জন্মের কর্মফল বা কিছু, যেগুলো আমি এই জন্মে পেলাম, ঠিক আছে, আমি তো দিন কাটিয়ে নিচ্ছি, কোনো তো প্রবলেম। হ্যাঁ, সে আমাকে কর্মফল হিসেবে সে আমার ভাগ্যে এরকম দিয়েছে, কিন্তু আমার জীবন তো দিন তো সেই কাটাচ্ছে, অন্য কেউ না তো, না আমার বাবা মা, না আমার ভাইরা, না আমি কোনো কাউকে ধরে রেখেছি যে তারা কাটিয়ে দিচ্ছে, তা তো নয়। যে আমাকে এরকম ভাগ্য দিয়েছে সেই তো আমার দিনটা কাটাচ্ছে, জীবন কাটাচ্ছে, একটা একটা করে দিন সেই তো অতিবাহিত করাচ্ছে। তাহলে অন্যের এত মাথা ব্যথা কিসের জন্য? কোনো মানুষকে না এইভাবে বলা, যেখানে তার অন্যায় নেই, যেখানে তার দোষ নেই। আজকে যদি আমার কোনো ত্রুটি থাকতো, আজকে আমি যদি কোনো ভুল করতাম, আমি যদি আমার হাজবেন্ডের, আমার শাশুড়ির ট্রিটমেন্ট না করাতাম, শাশুড়ির জন্য আয়া না রাখতাম, তাহলে আমাকে বলতো, আমি শুনতাম। আমি সব করেছি, আমি ভগবানের কাছে ক্লিয়ার যে আমি সব করেছি। আমি এগুলো যেচে নেইনি। কোনো মানুষ স্বেচ্ছায় নিজের জীবন খারাপ করতে চায় না। আমি জানতাম আমার 2 ভাই আছে, আমার বাবা মা জীবিত আছে, আমার সবচেয়ে বড় শক্তি তারা, সবচেয়ে বড় সাপোর্ট তারা। বিশ্বাস করো, আজকের ডেটে কেউ নেই, কেউ নেই। আর এই যে তোমরা বলো না যে আবার নতুন করে কিছু ভাবতে, নতুন করে জীবনে এগিয়ে যেতে, নিজের মতন করে, নিজের যা ভালো লাগবে, ভীষণ ভয় করে। আমার কপাল এত ভালো, তো এত ভালো আমার কপাল, আমি চাই না আমার জন্য আর কোনো মানুষের কোনো ক্ষতি হোক, সত্যি আমি চাই না। আমি তোমাদের সেভাবে বলতে পারছি না যেভাবে ও আমাকে বলেছে, যেভাবে ও আমাকে দেখিয়েছে, আরও না জানি কত কি বলেছে, যেগুলো আমি বলতেও পারবো না মুখে, যেগুলো আমি মুখে বলতেও পারবো না, এত কিছু বলেছে। কেউ কারুর না আজকের ডেটে, না এই বর্তমান কলিযুগে কেউ কারুর না, কেউ কারুর না। তোমার আপনজন তোমার ভালো, তোমার উন্নতি, তোমার ভালো থাকা সহ্য করতে পারবে না, সেখানে পর মানুষ কি করে তোমার ভালো সহ্য করবে বলো? এটাই তোমাদের বলার ছিল। আমি জানি না আমার আগামী দিন কীরকম হবে, কিভাবে আমি বাকিটা জীবন কাটাবো, কি হতে চলেছে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে খুব ভয়ে ভয়ে কাটাই, খুব ভয়ে কাটাই। মানুষের এত কটু কথা, মানুষ না, নিজের লোকের, সেই ভাই, আমরা বলি না যে ভাই, দাদা, ভাই এরা বোনদের সুরক্ষিত করে, রক্ষা করে, সুরক্ষা দেয়। মিথ্যে কথা, মিথ্যে কথা। এই সমাজে এমনও ভাই থাকে যারা তাদের ঘরের বোনদের এইভাবে অপমানিত, অসম্মানিত করে।
এটা আমি স্বেচ্ছায় নিয়ে আসিনি, যেখানে আমাকে দোষী করা হচ্ছে, আমাকে এভাবে বলা হচ্ছে। এটা ভগবান দিয়েছে, তাহলে সবচেয়ে বড় দোষী তিনি। আর তাকে আমি খুব মানি, খুব ভালোবাসি, সবাই বাসে। তো দেখি সে আমার বাকিটা জীবন কি করে। আমাকে এভাবেই লোকের কাছে কথা শুনিয়ে আমার জীবনটা শেষের পর্যায়ে যায়, না আমি সবাইকে যোগ্য জবাব দিতে পারি। যোগ্য জবাব দিচ্ছি আমার মেয়েদের মারফত আমি তাদের মুখে যোগ্য জবাব দিচ্ছি। তারা ভেবেছিল আমার মেয়েদেরও পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ওরা ফেল করবে, ওরা ভালো রেজাল্ট করবে না, কিন্তু না, সেগুলো হচ্ছে না, ভালোই হচ্ছে সব কিছু। তাই সহ্য হচ্ছে না, কারণ আমাকে দিয়ে ঝি খাটানো যাচ্ছে না, আমার মেয়েদের দিয়ে 5-4 মাস খাটানো যাচ্ছে না, তাই ভালো লাগছে না। তোমরা বলো যে তোমাদের কারুর এরকম আছে কি না, আর তার জন্য সে কি দায়ী? যেই মানুষটার জীবনে এরকম আছে তার জন্য কি সে দায়ী? আরও অনেক কিছু আছে এইটার মধ্যে, না আরও অনেক কিছু বলেছেন, আরও অনেক কিছু, সব কিছুই তোমাদের সামনে আস্তে আস্তে বলবো। প্রথমে তোমরা আমাকে এটার উত্তর দিও যে আমার এই ভাগ্যের জন্য আমি কি দায়ী? সত্যি কি আমি দায়ী? আমার তো পূর্বজন্মের কর্মফল, কিচ্ছু মনে নেই, কি করেছি না করেছি কিচ্ছু মনে নেই। কিন্তু এই জন্মে যদি আমি তার শাস্তি পেয়ে থাকি, তাহলে তার জন্য কি শুধুই আমি দায়ী? মানে আমি যা কর্ম করেছি সেটাকে আমি নিজেই এমনি করেছি, ইচ্ছাকৃত করেছি, মানে তার জন্য সেই কর্ম করার জন্য আর কেউ দায়ী ছিল না। যাই হোক, আমি বুঝতে পারছি না আমি কি বলবো, কি বলছি, ঠিক বলছি ভুল বলছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কারণ আমার মাথায় কিচ্ছু কাজ করছে না। তোমরা বলছো লাইভে আসতে পারছি না, মাথা ঘেটে আছি। যাই হোক, তোমরা তোমাদের মতামত জানিও। জানি না আবার কবে ভিডিও দিতে পারবো, ভিডিও দেবো না দেবো কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, যেখানে মানুষের দোষ আছে সেই দোষটা দিয়েই কথা বলা উচিত। যেখানে মানুষের দোষ নেই সেখানে কথা বলা উচিত না, আর আমি বলিও না। যার যেখানে দোষ নেই তাকে সেখানে আমি কথা বলিও না। যারা আমার ভিডিও দেখো তারা হয়তো একটু বোঝো যে আমি যেখানে দোষ দেখি আমি সেটুক নিয়েই কথা বলি। তোমরা আমায় বলো এখানে আমার কতটা দোষ আছে, আর আমাকে যা কিছু বলা হয়েছে সেটা কতটা যুক্তিযুক্ত। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। বাই।